আচ্ছা, ফ্রি মার্কেট বা মুক্ত বাজার কি সবসময় সমাজের জন্য সবচেয়ে ভালো ফলাফলটা দেয়? বেশিরভাগ সময় হয়তো দেয়, কিন্তু এমন কিছু মুহূর্ত আছে যখন পুরো সিস্টেমটাই গন্ডগোল করে ফেলে। আজ আমরা অর্থনীতির ঠিক সেই গোলযোগগুলো নিয়ে কথা বলবো, যাকে বলে মার্কেট ফেলিয়ার বা বাজার ব্যর্থতা। অর্থনীতির কথা উঠলেই অ্যাডাম স্মিথের ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের কথা চলে আসে, তাই না? আইডিয়াটা খুব সহজ, যে প্রতিযোগিতামূলক বাজার যদি নিজের স্বার্থে কাজ করে, তাহলেই নাকি সমাজের সবচেয়ে বেশি মঙ্গল হয়। কিন্তু প্রশ্ন হলো, এই কথাটা কি সব সময়ে সত্যি? আর যখন এটা সত্যি হয় না, যখনই নিখুঁত দেখতে সিস্টেমটা হঠাৎ করে গড়বড় করে বসে, ঠিক তখনই আমরা যাকে বলি মার্কেট ফেইলিওরের শিকার হই। ব্যাপারটা অনেকটা একটা দারুণ সফটওয়্যারে হঠাৎ করে একটা গ্লিচ দেখা দেওয়ার মতো। চলুন এক ঝলকে দেখে নিই আজকের আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই গ্লিচ বা গোলযোগটা আসলে কি, তারপর এর কারণগুলো, যেমন এক্সটার্নালিটি আর পাবলিক গুডস নিয়ে জানব, আর শেষে দেখব এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আর এই পুরো ব্যাপারটা জানা কেন এত জরুরি। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নেওয়া ভালো। মার্কেট ফেলিয়ার বা বাজার ব্যর্থতা মানে কিন্তু এই না যে বাজার পুরোপুরি ভেঙে পড়েছে। এর আসল মানে হলো এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাজার ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, আর তার ফলে সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। আরেকটু সহজ করে বললে, যখন মুক্ত বাজার সম্পদ এমনভাবে বণ্টন করে যেখানে সমাজের সার্বিক কল্যাণ না হয়ে বরং ক্ষতি হয়, সেটাই বাজার ব্যর্থতা। এর প্রভাব কিন্তু ব্যক্তি আর সমাজ দুজনের ওপরই পড়ে। মানে সিস্টেমের একটা ত্রুটির কারণে মোট কথা সম্পদের অপচয় হচ্ছে। তো বাজার ব্যর্থতার সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো এক্সটার্নালিটি বা বাহ্যিকতা। জিনিসটা কি? এটা হলো কোনো একটা কাজের এমন এক সাইড এফেক্ট যা অন্য কাউকে প্রভাবিত করে, যদিও সেই ব্যক্তি ওই কাজের কোনো অংশীদারই নন। এর মধ্যে প্রথমে আসে নেগেটিভ এক্সটার্নালিটি বা নেতিবাচক বাহ্যিকতা। এটা তখন হয় যখন কোনো কাজের ফলে অন্যদের উপর একটা খরচ চেপে যায়, কিন্তু যে কাজটা করছে সে সেই খরচের ভার নেয় না। একটা ক্লাসিক উদাহরণ দিই, চলুন। ধরুন একটা স্টিল ফ্যাক্টরি। তারা স্টিল বানানোর জন্য শ্রমিক আর কাঁচামালের খরচটা ঠিকই হিসাব করে, কিন্তু ফ্যাক্টরির নোংরা বর্জ্য যখন পাশের নদীতে গিয়ে পড়ে, তখন কি হয়? নদীর জল দূষিত হয়, জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে যায়। এই যে জেলেদের ক্ষতিটা, এটা কিন্তু ফ্যাক্টরির খরচের হিসাবে নেই। এটাই হলো এক্সটার্নাল কস্ট। আর যখন প্রাইভেট কস্ট আর এই এক্সটার্নাল কস্ট একসাথে যোগ হয়, তখন আমরা পাই আসল সোশ্যাল কস্ট। যেহেতু ফ্যাক্টরিটায় বাড়তি খরচটা গুনছে না, তাই তারা প্রয়োজনের চেয়ে অনেক বেশি স্টিল বানাচ্ছে, আর সমাজের হচ্ছে একটা বড়সড় লস। এবার চলুন ঠিক এর উল্টো ছবিটা দেখি, পজিটিভ এক্সটার্নালিটি বা ইতিবাচক বাহ্যিকতা। এটা তখন হয় যখন কোনো কাজের ফলে অন্যদের উপকার তো হয়, কিন্তু যিনি কাজটা করছেন তিনি সেই উপকারের জন্য কোনো প্রতিদান পান না। যেমন ধরুন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা আর&ডি। কোনো কোম্পানি যখন কোনো কিছু নিয়ে গবেষণা করে, তখন তারা শুধু নিজেদের লাভের কথাই ভাবে, কিন্তু তাদের আবিষ্কার থেকে যে নতুন জ্ঞানটা তৈরি হয় সেটা তো ছড়িয়ে পড়ে, সমাজের বাকি সবাই সেটার সুবিধা পায়। এটাকে বলে নলেজ স্পিল ওভার। যেহেতু কোম্পানিগুলো এই বাড়তি সামাজিক সুবিধার জন্য কোনো টাকা পায় না, তাই তারা প্রয়োজনের চেয়ে অনেক কম রিসার্চ করে। আর এই সংখ্যাটা কিন্তু বেশ চমকানোর মতো। অনেক গবেষণায় দেখা গেছে যে আর&ডিতে সামাজিক রিটার্ন একটা কোম্পানির ব্যক্তিগত রিটার্নের চেয়ে 2.5 গুণ পর্যন্ত বেশি হতে পারে। এর মানে হলো বাজার আসলে একটা ভুল সংকেত দিচ্ছে, যার ফলে ভালো জিনিস প্রয়োজনের চেয়ে কম তৈরি হচ্ছে। বাজার ব্যর্থতার আরেকটা বড় কারণ হলো কিছু বিশেষ ধরনের পণ্য। মানে কিছু জিনিস স্বভাবগতভাবেই এমন যে প্রাইভেট মার্কেট সেগুলো দক্ষতার সাথে তৈরি বা সরবরাহ করতে পারে না। এই জিনিসগুলোকে বলা হয় পাবলিক গুডস। এদের দুটো খুব জরুরি বৈশিষ্ট্য আছে। এক, এগুলো নন এক্সক্লুডেবল, মানে কাউকে এর ব্যবহার থেকে আপনি আটকাতে পারবেন না। আর দুই, এগুলো নন ড্রাইভারাস, মানে একজন ব্যবহার করলে আরেকজনের জন্য কমে যায় না। যেমন ধরুন জাতীয় নিরাপত্তা বা রাস্তার আলো। আর এখানেই তৈরি হয় ফ্রি রাইডার সমস্যা। ভাবুন তো, যে জিনিসটা আপনি টাকা না দিয়েই পেতে পারেন, সেটার জন্য কি আপনি টাকা দিতে চাইবেন? বেশিরভাগ মানুষই চাইবে না। ফলে কোনো প্রাইভেট কোম্পানি এই জিনিসগুলো বানাতে উৎসাহী হয় না, কারণ তারা লাভ করতে পারবে না।
শেষমেশ এই জরুরি জিনিসগুলো তৈরিই হয় না, আর কারণেই জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলো বাজারের হাতে ছেড়ে দেওয়া যায় না। বাজার কেন কিছু জিনিস ভালোভাবে সরবরাহ করে আর কিছু পারে না, এটা বোঝার জন্য অর্থনীতিবিদরা সব জিনিসকে দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দারুণ একটা কাঠামোতে ভাগ করেছেন। চলুন সেটা দেখি। বৈশিষ্ট্য দুটো হল রাইভালরি বা প্রতিদ্বন্দ্বিতা আর এক্সক্লুডেবিলিটি বা বর্জনীয়তা। রাইভালরি মানে হল একজন একটা জিনিস ব্যবহার করলে কি আরেকজনের জন্য সেটা কমে যায়, আর এক্সক্লুডেবিলিটি মানে হল যারা দাম দিচ্ছে না তাদেরকে কি সেই জিনিসটা ব্যবহার করা থেকে আটকানো সম্ভব। এই দুটো বৈশিষ্ট্যকে মিলিয়ে ফেললেই আমরা দারুণ একটা ছক পেয়ে যাই, যা দিয়ে সব ধরনের জিনিসকে ভাগ করা যায়। দেখুন, যদি কোনো জিনিস এক্সক্লুডেবল আর রাইভালরাস দুটোই হয়, যেমন এক স্লাইস পিৎজা, সেটা হলো প্রাইভেট গুড। আবার যা কোনোটাই নয়, যেমন দেশের নিরাপত্তা বা ন্যাশনাল ডিফেন্স, সেটা হলো পাবলিক গুড। এর মাঝামাঝি আরও দুটো আছে, যেমন সাগরের মাছ, যে কেউ ধরতে পারে মানে নন এক্সক্লুডেবল, কিন্তু একজন ধরে ফেললে আরেকজনের জন্য কমে যায় মানে রাইভালরাস, এটা হলো কমন রিসোর্স। আর ধরুন ক্যাবল টিভি, টাকা না দিলে দেখতে পারবেন না মানে এক্সক্লুডেবল, কিন্তু আপনার দেখায় আরেকজনের দেখতে অসুবিধা হয় না মানে নন রাইভালরাস, এটা হলো ক্লাব গুড। এই সহজ ফ্রেমওয়ার্কটা বুঝতে পারলেই বোঝা যায় কেন মার্কেট কিছু জিনিস বানাতে পারে আর কিছু পারে না। বেশ, আমরা তো সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এর সমাধান কি? এখানেই সরকারের একটা বড় ভূমিকা চলে আসে। সরকারের হাতে বেশ কিছু টুলস বা সরঞ্জাম আছে, যেমন নেগেটিভ এক্সটার্নালিটির জন্য সরকার দূষণকারী কোম্পানির ওপর ট্যাক্স বসাতে পারে, আবার পজিটিভ এক্সটার্নালিটির জন্য ভর্তুকি দিতে পারে, যেমন শিক্ষাক্ষেত্রে বা গবেষণায়। আর পাবলিক গুডসের ক্ষেত্রে সরকার নিজেই ট্যাক্সের টাকা দিয়ে সেই সেবাগুলো সরবরাহ করে, যেমন দেশের প্রতিরক্ষা। মানে সরকারের কাজ হলো বাজারের এই ভুলগুলোকে শুধরে দিয়ে অদৃশ্য হাতটাকে একটু সঠিক পথে চালনা করা। এখন হয়তো মনে হতে পারে, এই সব তথ্য জেনে আসলে লাভটা কি? আমাদের বাস্তব জীবনে এর প্রাসঙ্গিকতা কোথায়? এর মূল কথা হল, মুক্ত বাজার খুব শক্তিশালী একটা ব্যবস্থা হলেও এটা কিন্তু সব জানতা নয়। এক্সটার্নালিটি বা ফ্রি রাইডের সমস্যার মতো গ্লিচের দক্ষতায় বাধা দেয়। আর ঠিক এ কারণেই পরিবেশ রক্ষা, শিক্ষা বা জনস্বাস্থ্যের মতো জরুরি বিষয়গুলোতে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হয়। এই ধারণাগুলো আমাদের চারপাশের অনেক সরকারি নীতির পেছনের আসল যুক্তিটা বুঝতে সাহায্য করে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনকে বলা যেতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় নেগেটিভ এক্সটার্নালিটির উদাহরণ, যার প্রভাব এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ছে। প্রশ্ন হল, বাজারের এই বিশাল ব্যর্থতা একটা স্থায়ী বিপর্যয়ে পরিণত হওয়ার আগে আমরা কি এর একটা কার্যকর বৈশ্বিক সমাধান খুঁজে বের করতে পারব? ভাবার বিষয়।